টিম ইন্ডিয়াকে ফাইনালে যাওয়ার জন্য প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। একবার জোরসে বলছি চাক দে ইন্ডিয়া। কিন্তু চিন্তায় রইল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট, চিন্তায় রইলাম আমরা ভারতের বোলিং সাইড নিয়ে। ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে, সেই জায়গা থেকে সত্যি কি কিছু পরিবর্তন প্রয়োজন? কি মনে হচ্ছে আপনার? বরুণ চক্রবর্তী কি এখনো দলে থাকবেন? এখানে নিয়ে আপনার অনেক প্রশ্ন চিহ্ন উঠবে। তবে একটা কথা বলি, এই যে বড় একটা জয়, এই জয়ের পরে এই টিমটাকে কোনো রকম ভাঙতে চাইবেন না গৌতম গম্ভীর, এবং দেখবেন ফাইনালে হয়তো বরুণ চক্রবর্তী ফিরে আসবে। আজকে পুরো ম্যাচটাকে যদি একটু টার্নিং পয়েন্ট গুলো খুঁজে খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে আমরা বলবো ভারত যখন টসে হেরে যায় তখন ইংল্যান্ড অলরেডি 10% জিতে যায়। নাম্বার 2, ইন্ডিয়ার দিকে এবার বারবার দুটো ম্যাচে ইডেন গার্ডেন্সে তাণ্ডব চালিয়েছিলেন, একা কাঁধে নিয়ে সেমিফাইনালে তুললেন ভারতকে সঞ্জু স্যামসন। এখানেও সঞ্জু কিন্তু একদম দারুণ একটা নক দিলেন, সেখানে ভারত এগিয়ে গেল অনেকটা। কিন্তু অভিষেক শর্মা কোনো রকম ভাবে বুঝতেই চাইছেন না যে তাকে থিতু হতে হবে। টার্নিং পয়েন্টটা প্রথম যদি আমরা বলি ইন্ডিয়ার দিক থেকে, তাহলে সঞ্জু এবং ঈশান কিষানের 97 পার্টনারশিপ, বড় স্কোর, 8 ওভারের মধ্যে 100 হয়ে যাওয়া, দারুণ একটা নক। ওই জায়গাটা ইন্ডিয়ার রানটা এতটা রান করা, দেখুন 220 ভেবেছিলেন, তাতে ইন্ডিয়াকে জিততে পারত। অবশ্য 220 হলে 220-র মতনই ইংল্যান্ড ব্যাট করতো, কিন্তু টার্গেটটা যেখানে 250 প্লাস হয়ে গেছে, 254, সেখানে ইংল্যান্ড কিন্তু একবারও বুঝতে দেয়নি, উইকেট পড়ে গেছে ক্রমান্বয়ে, কিন্তু একবারও বুঝতে দেয়নি যে তারা কোন রকম পিছিয়ে আছে। রান রেটটা ঠিকঠাক করে রেখে চলেছে। এবং লাস্ট 4 ওভার যদি আমরা ধরি, সেই 4 ওভার, আর অবশ্যই জাসপ্রীত বুমরার 2টো ওভার, লাস্ট 2টো ওভার, একটা 6 রান দিলেন, একটা 8 রান দিলেন, এই জায়গাটাকে একেবারে জাসপ্রীত বুমরা ইন্ডিয়ার দিকে নিয়ে চলে আসলেন। এবার আসে আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে অবশ্যই শিবম দুবের আজকের ব্যাটিং সাইডটা, এটা ভারতকে এতটা রান করতে সহযোগিতা করেছে। আসি এবার ইংল্যান্ডের ব্যাটিং সাইড। যদি এই জায়গায় বলি, তাহলে অবশ্যই ভারত নিয়মিত উইকেট ফেলে গেছে। পাওয়ার প্লেতে 3টে উইকেট চলে গেছে। হ্যাঁ, ভারতের থেকে একটু বেশি রান হয়েছে, কিন্তু আজকে যদি টার্নিং পয়েন্টের নাম্বার 1 জায়গাটাকে ধরি, তাহলে অবশ্যই অক্ষর প্যাটেলের ক্যাচ, আউটস্ট্যান্ডিং ক্যাচ, ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে 2টো ক্যাচই টাপ, কিন্তু শেষের ক্যাচটা আউটস্ট্যান্ডিং। মাথা ঠান্ডা রেখে ওই চাপের মুহূর্তে ওইভাবে ক্যাচটা নেওয়া এবং সেটাকে থ্রো করে শিবম দুবের হাতে তুলে দেওয়া, সত্যি এটা নিয়ে অবশ্যই একটা হাতে তালি তার জন্য আপনারা দেবেনই। আপনার কি অভিমত? এইবার আসি টার্নিং পয়েন্ট কোথায়। যদি এই জায়গাটা দেখি, কি হাসি লেগেছিল, ধোনি আর ধোনির ওয়াইফ বসে আছেন, খেলা দেখছেন। আজদীপ একটা ইয়ার্কার মারলেন, আর ওই সময় না উইকেট পড়লো, কিছু না, বলটা দারুণ, সাকসে একদম লাফিয়ে উঠলেন ধোনি, ওয়েট এখন অনেকটা ম্যাচ বাকি। ওই সময় আজদীপের ওভারটায় অনেক রান হলেও ওই যে 2-3টে বলের এমন ব্রেক দেওয়া এবং ইয়ার্কার লেন্থ, ওখানে কিন্তু যথেষ্ট ইংল্যান্ড চাপে পড়ে যায়। এবার আসবো টার্নিং পয়েন্ট আর একটা কোথায়, সেটা হচ্ছে স্যাম কারেন। আজকে ওই জায়গায় ব্যাটিং করতে নেমে অনেকটা বেশি বল খেলে ফেললেন। এই জায়গাটা, হ্যাঁ, তিনি সিঙ্গেলস টেনে বারবার করে বেথেলকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আজকের ম্যাচে তো তা নয়, 2 দিক থেকে চালাতে হবে, ফলে বেথেলের উপর প্রেশারটা বেশি পড়ে যায়। আপনি দেখবেন ওই সময় 32 বলে বা 33 বলে 50 হয়েছিল।
ওই জায়গাটা কিন্তু ইংল্যান্ড একটু হলো পিছিয়ে গেছে, লোডটা বেশি হয়ে গেছে। নাইলে হয়তো শেষ ওভারে ওই 30 রানের টার্গেটটা থাকতো না, যদি জাসপ্রীত বুমরা 2 ওভার আর স্যাম কারণ যে অনেকটা বল খেলে ফেললেন, এই জায়গাটাকে যদি প্রলেপ দিতে পারতো, জাসপ্রীত বুমরা 2 ওভারে যদি 10-10-20ও নিতে পারত, তাহলে কিন্তু আজকের এই ম্যাচটা উল্টে যেতে পারত। সব শেষে আপনাদের বলবো যে আজকে ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন 4.3 ওভারে ভারতের কিন্তু 50 রান হয়ে যায়। আজকে পাওয়ার প্লেতে 1 উইকেটে 67 ইন্ডিয়ার, সেখানে কিন্তু ইংল্যান্ড উইকেট বেশি হারালেও তারা রানটা বেশি করে ফেলে। আজকে একটা ম্যাচে ইন্ডিয়া 19টা 6 মেরেছে। আজকে ম্যান অফ দ্য ম্যাচটা সঞ্জু স্যামসনকে দেওয়া হয়েছে। পরপর 2টি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য সঞ্জু স্যামসনকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশন। তবে আজকে ম্যান অফ দ্য ম্যাচটা কি অন্য কেউ হতে পারত? আপনার মতে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে? এটাও অবশ্যই জানাবেন। তবে সুষ্ঠুভাবে বিশ্লেষণ করলে বলবো আজকে না ইন্ডিয়া জিতেছে না ইংল্যান্ড হেরেছে, আজকে ক্রিকেট জিতেছে। আজকে বেথেলের 100-এর পর পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম হাতে তালি দিয়েছে, করতালি দিয়ে তাকে অভিনন্দিত করেছে। একটা ইয়াং প্লেয়ার, সে এত সুন্দর একটা টার্গেট পৌঁছে দিল, ইন্ডিয়াকে চিন্তায় ফেলে দিল। আজকে বেথেলের জন্য ইংল্যান্ড এই জায়গায় চলে গেল। দেখো, সবার লক্ষ্য ছিল কি হ্যারি ব্রুক, জস বাটলার, কিন্তু বেথেল যে এই জায়গায় এইরকম একটা ইনিংস খেলে যাবে এটা কিন্তু ভারতের হিসাবে নিকাশের মধ্যে ছিল না। তবে অবশ্যই আজদীপ, অক্ষর প্যাটেল যোগ্য সঙ্গত করে গেছেন। বোলিং সাইডে হার্দিক পান্ডিয়া, সঙ্গে পুরোপুরি নেতৃত্বে জাসপ্রীত বুমরা। দেখুন, লাস্ট 4 ওভারে ইন্ডিয়ার ম্যাচটা কোন দিকে যাবে কেউ বলতে পারছিল না। তবে ওই সময় হার্দিক পান্ডিয়ার ওভারটাও যথেষ্ট ভালো, হার্দিক পান্ডিয়ার থ্রোটা ঠিকঠাক, ওই সময় রান আউটটাও বেথেলের, যদিও ম্যাচটা অনেকটা ফিনিশ হয়ে গেছে তখন, তবুও ওটা কিন্তু টার্নিং পয়েন্টের একটা জায়গা। তাই আমি প্রথমেই বলবো টার্নিং পয়েন্টের প্রথম জায়গা নাম্বার 1, আমি যদি 3টে খুঁজি, নাম্বার 1 97 রানের পার্টনারশিপ বিটুইন সঞ্জু স্যামসন সঙ্গে হচ্ছে ঈশান কিষান। সেকেন্ড টার্নিং পয়েন্ট অক্ষর প্যাটেলের 2টো ক্যাচ, মূলত শেষের ক্যাচটা। থার্ড টার্নিং পয়েন্ট জাসপ্রীত বুমরার লাস্ট 2 ওভারে 6 এবং 8 রান দেওয়া। ফলে ভারতের এই 7 রানে কষ্টার্জিত রুদ্ধশ্বাস ম্যাচ জয় হয়তো আরেকটু শিক্ষা দেবে, যেটা সাউথ আফ্রিকার সঙ্গে হারের পর ভারতের যে গিয়ারটা আমরা ইডেন গার্ডেন্সে দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, হয়তো আজকের একটা শিক্ষা দিয়ে গেল, যে শিক্ষাটা হয়তো ফাইনালে আগামী রবিবার নিউজিল্যান্ড পাবে। ভারত সেই শিক্ষাটাই নিউজিল্যান্ডকে দেবে, যেখানে ইন্ডিয়া ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে কিন্তু একটু চিন্তায় ফেলে দিয়েছে। কারণ নিউজিল্যান্ডের জন্য ইংল্যান্ড অনেক ইজি হতে পারত, ইন্ডিয়া অতটা ইজি হবে না। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এখানে কিন্তু আমাদের হারের রেকর্ডটাও আছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতের জন্য 2011 ওয়ার্ল্ড কাপ ফাইনাল এখানেই জিতেছিল, এই ইন্ডিয়া জিতেছিল দেশের মাটিতে। ফলে ওয়াংখেড়ে স্টেডিয়াম আমাদের জন্য হলেও আহমেদাবাদ কি আমাদের জন্য, এটাও প্রশ্ন থাকলো। তবে ইন্ডিয়া হয়তো ওয়ার্ল্ড কাপ জিতে দেখিয়ে দেবে যে তারা রেকর্ড করে এবং রেকর্ড ভাঙে।